হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জু তোমাদের সাথে। তো বাংলা ইন্ডাস্ট্রির কথা আমাদের মাথায় যখনই আসে তখনই আমাদের মাথায় বেশ কয়েকটা নাম ঘোরাফেরা করে, যেমন মহানায়ক উত্তম কুমার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত, মহাগুরু মিঠুন চক্রবর্তী, তারপরে বর্তমান যুগের দেবজিৎ, সত্যজিৎ রায়, সৃজিত মুখার্জি, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত ইত্যাদি অনেকে। আজকে তোমাদের সঙ্গে এমন একজন নায়কের কথা বলবো যিনি বাঙালির সিনেমার ইতিহাসে খুবই আন্ডাররেটেড, বলতে পারো বিস্মৃত প্রায় একজন নায়ক। মূলত আজকে যারা দেবজিৎ বা শাকিব খানের ফ্যান তারা বোধহয় তাদের নামও জানে না, বা আজকে যারা সৃজিত মুখার্জির সিনেমা দেখে তারা প্রবাবলি তার নামও জানে না। তিনি হলেন বাংলার সিনেমার ইতিহাসের একজন বিস্মৃত প্রায় নায়ক। বাট ওই টাইমের যখন তিনি যে সময় তিনি এসেছিলেন 70-এর দশকে, ওই সময় দাঁড়িয়ে তিনি সত্যজিৎ রায় থেকে শুরু করে শ্যাম বেনেগাল, মৃণাল সেন বা বাংলাদেশের মোনাতাজুর রহমান আকবর থেকে শুরু করে দ্য লিজেন্ডারি রোমান পলনস্কি, ডেভিড লিন, জেরি লন্ডন, তারপরে রোনাল্ড নেমের মতো ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছেন। পৃথিবীর অন্যতম সেরা অ্যাওয়ার্ড যেটাকে মানা হয় বাফটা অ্যাওয়ার্ডের জন্য তিনি নমিনেটেড হয়েছিলেন। 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন 3টে ডিফারেন্ট ক্যাটাগরিতে। ইভিনিং স্ট্যান্ডার্ড ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন, BFJ অ্যাওয়ার্ড পেয়েছেন 2বার, ন্যাশনাল বোর্ড অফ রিভিউ যেটা আমেরিকার অন্যতম একটা বড় ফিল্ম ক্রিটিক্স সোসাইটি, সেখান থেকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। বেঙ্গলি, আসামি, ইংলিশ এবং হিন্দি 4টে ল্যাঙ্গুয়েজে সিনেমা করেছে। অস্ট্রেলিয়ান, আর্জেন্টাইন, ইন্ডিয়ান এবং ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সিনেমায় তিনি কাজ করেছেন। তিনি হলেন বাংলার সিনেমার একজন প্রবাদ প্রতিম, লিজেন্ডারি কিন্তু ওই বললাম আন্ডাররেটেড অ্যাক্টর শ্রী ভিক্টর ব্যানার্জি। ইয়েস, আজকে কথা বলবো ভিক্টর ব্যানার্জিকে নিয়ে, তার কেরিয়ার এবং তার অ্যাওয়ার্ডস ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে তার সঙ্গে আলোচনা করবো। এবং অবশ্যই আলোচনা করতে হবে যে কেন বাংলার ইতিহাসে যতটা পপুলার রঞ্জিত মল্লিক বা যতটা পপুলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কেন ভিক্টর ব্যানার্জি অতটা পপুলার হতে পারলেন না, সেই নিয়েও আলোচনা করবো। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং অনেক কিছু তোমরা জানতে পারো ভিডিওটা দেখে। তো ভিক্টর ব্যানার্জি জন্মগ্রহণ করা হচ্ছে 15ই অক্টোবর 1946 সালে। তার ফিল্ম লাইনে ফার্স্ট ডেবিউ হয় সত্যজিৎ রায়ের হাত ধরে। সত্যজিৎ রায়ের হিন্দি সিনেমা শতরঞ্জ কি খিলাড়িতে একটা চরিত্র দিয়ে তিনি ডেবিউ করেন 1977-এ। এরপরে 1980-তে উত্তম কুমারের সঙ্গে কাজ করেন দুই পৃথিবীতে, যেখানে উত্তম কুমার এবং রঞ্জিত মল্লিক কাজ করেছিলেন। সিনেমাটা বক্স অফিসে খুব বড় হিট হয়। এরপরে আবার 1981-এ সত্যজিৎ রায়ের সঙ্গে পিকো বলে একটা ছোট টেলিভিশন সিরিজে কাজ করেন। 1981-এ শ্যাম বেনেগালের সঙ্গে কালিউগে কাজ করেন, যেখানে শশী কাপুরের এবং রেখার মতো এরা কাজ করেছিলেন। এরপরে 1982-তে আরোহণ, দুসরি দুলহান এবং প্রতিদানের মতো সিনেমা করেন, যেটা হিন্দিতে বাতর লিড অ্যাক্টর তার ডেবিউ হয় দুসরি দুলহান সিনেমাটার মাধ্যমে। 1984-এ তিনি করেন হচ্ছে ঘরে বাইরে সত্যজিৎ রায়ের সঙ্গে। এরপরে 1984-এই তিনি একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করেন, যেটার নাম হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া, যেটা ডিরেক্ট করেছিলেন ডেভিড লিন। এবং যদি আমরা এই যে একটা ওয়ার্ড আমরা খুব ইউজ করি ইন্টারন্যাশনাল স্টার, তো যদি আমেরিকার তরফ থেকে কোনো একজন স্টারকে ইন্ডিয়ান স্টারকে ইন্টারন্যাশনাল স্টার এই তকমাটা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আমাদের ভিক্টর ব্যানার্জিকে। তার সিনেমা প্যাসেজ টু ইন্ডিয়ার জন্য 1984-এ তাকে নিউ ইন্টারন্যাশনাল স্টার বলে তকমা দেওয়া হয়েছিল। এরপরে 1985-এ তিনি বাংলা সিনেমার প্রতিজ্ঞায় কাজ করেন। 1986-এ তিনি ফার্স্ট ইন্ডিয়ান অ্যাক্টর যিনি মুখ্য চরিত্রে লিড অ্যাক্টর হিসাবে ব্রিটিশ ইংল্যান্ডের সিনেমায় কাজ করেন, সেটা হচ্ছে ফরেন বডি, যেটাকে ডিরেক্ট করেছিল রোনাল্ড নেমে। 1987-এ প্রতিকার এবং একান্ত আপন বলে দুটো বাংলা সিনেমায় কাজ করে, দুটো সিনেমা বক্স অফিসে খুব সাকসেসফুল ছিল। এবং একান্ত আপনের একটা গান আপনারা এখনও শুনবেন, বিভিন্ন জায়গায় এখনও বাজে, সেটা হচ্ছে তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি। এই গানটা একান্ত আপনের গান। 1988-এ তিনি অস্ট্রেলিয়ান ফিল্মে একটা কাজ করেন, যেটা হচ্ছে দাদা ইজ ডেথ। এরপরে নিজের ডিরেকশনে তিনি কাজ করেন আগুন বলে একটা সিনেমা, যেটা তিনি নিজে ডিরেক্ট করেছিলেন। এরপরে 1989-এ দেবতা এবং আক্রোশ বলে দুটো সিনেমা কাজ করেন। আক্রোশে প্রসেনজিতের অপোজিটে তিনি কাজ করেন, ঠিক আছে, প্রসেনজিতের সঙ্গে লিড অ্যাক্টর হিসেবে তিনি ছিলেন। এবং এই যে বলি যে আমরা যে ওভার শ্যাডো করে দিয়েছে এই যে, কিন্তু এই একটা সিনেমা যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু কোনোভাবে ভিক্টর ব্যানার্জিকে ছাপিয়ে দিতে পারেনি, বরং যদি ভিক্টর ব্যানার্জি নিজের অ্যাক্টিংয়ের দ্বারা প্রসেনজিৎকে ওভার শ্যাডো করে দিয়েছিলেন এই সিনেমাতে। এরপরে 1991-এ মৃণাল সেনের মহাপৃথিবীতে কাজ করেন।
1992-তে রোমান পোলানস্কির সিনেমাতে কাজ করেন, যেটার নাম হচ্ছে বিটার মুন। 1996-এ প্রভাত রয়ের সিনেমাতে কাজ করেন লাঠি, যেটা একটা ব্লকবাস্টার সিনেমা ছিল 1996-এ। 1998-এ তিনি বাংলাদেশি ডিরেক্টর মোনাতেজুর রহমান আকবরের সাথে কাজ করেন মনের মতো মন, যেটা পরবর্তীকালে হিন্দিতে ডেবিউ হয়েছিল, আপনার হিন্দিতে মানে এক রাজা রানী হিসাবে, বাংলাতে মানে এপার বাংলায় রিলিজ হয়েছিল। 2001-এ তিনি বাংলাদেশি অ্যাক্টর ফিরদৌস এবং রঞ্জিত মল্লিকের সাথে দাদা ঠাকুর সিনেমাতে কাজ করেন, যেটাতে লিটারেলি তিনি বাকি দুইজন অ্যাক্টরকে ওভারসাইডও করে দিয়েছিলেন। 2002-তে প্রসেন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবাতে কাজ করেন। 2003-এ তিনি ভূত বলে হিন্দি সিনেমাতে আবার কামব্যাক করেন ভূত সিনেমাটার মাধ্যমে। 2004-এ জিতের সাথে বন্ধনে কাজ করেন। 2005-এ পরিণাম। 2006-এ অনিল দত্তের দ্য বং কানেকশনে কাজ করেন। 2007-এ তিনি বন্ধুতে কাজ করেন এবং আপনি বলে একটা সিনেমাতে কাজ করেন, যেটা আপনার প্রত্যেকে আপনি সিনেমাটা দেখেছেন, ধর্মেন্দ্র এবং সানি দেওয়াল ও ববি দেওয়াল ছিল। এবং সত্যি বলছি এখানে একটা খুবই ছোট রোল এবং একটা সাপোর্টিং অ্যাক্টর থাকা সত্ত্বেও কিন্তু নিজের রোলটার সঙ্গে পারফেকশন দেখিয়েছিলেন ভিক্টর ব্যানার্জি। 2008-এ অমিতাভ বচ্চনের সঙ্গে রামগোপাল ভার্মার সিনেমা সরকার রাজে কাজ করেন। 2011-তে বাংলাদেশি সিনেমা মেহেরজানে কাজ করেন, যেখানে আপনার অমিতাভ বচ্চন ওয়াইফ জয়া ভাদুরী মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন। 2013-তে কৌশিক গাঙ্গুলির শব্দতে কাজ করেন এবং কাগজের নৌকা বলে একটা বেঙ্গলি সিনেমায় কাজ করেন। 2014-তে তিনি গুন্ডে বলে হিন্দি যে সিনেমাটা আছে সেই সিনেমাটায় কাজ করেন। 2016 সালে আসামি সিনেমা, আসাম ল্যাঙ্গুয়েজের সিনেমা চক্র, যেটাকে জুবিন গর্গ ডিরেক্ট করেছিলেন, সেই সিনেমাটাতে কাজ করেন। 2018-তে তিনি থিঙ্কিং অফ হিম বলে একটি আর্জেন্টাইন সিনেমায় কাজ করেন, যেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যারেক্টার প্লে করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যারেক্টারটা তিনি প্লে করেছিলেন, ঠিক আছে। এবং এখানে এই বছরই তিনি হাই লাইফ বলে একটি ব্রিটিশ সিনেমায় কাজ করেন, যেখানে রবার্ট প্যাটিসন, মানে যাকে আমরা ব্যাটম্যান হিসাবে যাকে আমরা চেনেন, সেই রবার্ট প্যাটিসনের সঙ্গে তিনি এই সিনেমাতে কাজ করেছিলেন হাই লাইফ বলে। 2016-তে তিনি লাভ এক্সপ্রেসে দেবের সাথে কাজ করেন, দেবের বিপরীতে। এবং তার লাস্ট উল্লেখযোগ্য রিলিজ ছিল হচ্ছে 2023-এ রক্তবীজ। ইয়েস, এবার যদি আমরা এক নজরে দেখিনি তার অ্যাওয়ার্ডে, তার পুরো ফিল্মি কেরিয়ারের, তার ইন্ডিয়ান ফিল্মে তার অবদানের জন্য তাকে 2022 সালে পদ্মভূষণ দেওয়া হয়, যেটা ভারতে পদ্মভূষণ, যেটা ভারতের তৃতীয় হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এছাড়া 1984-এ এ প্যাসেজ টু ইন্ডিয়া এই সিনেমাটার জন্য তিনি বাফটা অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের নমিনেশন পেয়েছিলেন। ইভিনিং স্ট্যান্ডার্ড ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ডে এ প্যাসেজ টু ইন্ডিয়ার জন্য তিনি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবং NBR মানে ন্যাশনাল বোর্ড অফ রিভিউ, যেটা আমেরিকার একটা খুব বড় ক্রিটিক্যাল ফিল্ম ক্রিটিক্স সংস্থা, সেখান থেকেও কিন্তু তিনি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পান এই সিনেমার এই প্যাসেজ টু ইন্ডিয়ার জন্য। ঘরে বাইরে সিনেমার জন্য এবং লাঠি এই দুটো সিনেমার জন্য 1984 এবং 1997-এ BFJ অ্যাওয়ার্ড পান, মানে বেঙ্গলি ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড, যেটা বাংলার অন্যতম একটা প্রাইম অ্যাওয়ার্ড। এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ড পান তিনি 1984-এর ঘরে বাইরে সিনেমাটার জন্য, ঠিক আছে। এছাড়াও তিনি দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পান তার দুটো শর্ট ফিল্মের জন্য, একটা বেস্ট ডিরেক্টর হিসেবে পেয়েছিলেন আর একটা বেস্ট সিনেমাটোগ্রাফার হিসেবে পেয়েছিলেন, টোটাল 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড, ঠিক আছে। এবার আমরা আলোচনা একটু করে নিই যে এরকম একটা ব্যক্তিত্ব, মানে যিনি তৎকালীন সময়ের প্যান ওয়ার্ল্ড লেভেলের যেসব লিজেন্ডারি ডিরেক্টররা আছেন তাদের সাথে কাজ করেছেন, বাফটা অ্যাওয়ার্ডের মতো অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছেন, যার প্রচুর সংখ্যক সিনেমা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়েছে, ক্যানাসের মতো ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়েছে, এত বাইরের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কান্ট্রির সিনেমাতে তিনি কাজ করেছেন, 3টে বিভিন্ন ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাস সত্ত্বেও কেন বাংলাতে তিনি বারবার ইগনোরেন্ট হয়ে থেকে গেছে, তার একটা বড় কারণ হচ্ছে বাংলা সিনেমায় তার নিয়মিত না থাকা। ইয়েস, আপনি যদি দেখেন যে 80s বা 70s-এর টাইম এমন ছিল যে সময় কিন্তু মানে স্টোরি কীরকম হবে সেই অনুসারে কিন্তু সিনেমা চলতো না। সেই সময় অনেকটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার প্লে করা হতো সিনেমার মধ্যে, এবং যে অ্যাক্টার যত বেশি ভালো পরিমাণ লার্জার দ্যান লাইফ পোর্ট্রে করতে পারবে সে কিন্তু তত বড় অডিয়েন্সদের কাছে, তত বেশি বড় অডিয়েন্সদের কাছে অ্যাকসেপ্টেবল হতে পারবে। কিন্তু ভিক্টর ব্যানার্জি যদি কেরিয়ারে আপনি লক্ষ্য করেন, ভিক্টর ব্যানার্জি কিন্তু কেরিয়ারে কখনোই সেরকম লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার খুব একটা প্লে করেননি। হ্যাঁ, কিছু আক্রোশ, দেবতা বা প্রতিদানের মতো সিনেমাতে তিনি অবশ্যই কাজ করেছেন, বা প্রতিকারের মতো সিনেমাতে তিনি কাজ করেছেন, কিন্তু সেগুলো কখনোই কিন্তু লার্জার দ্যান লাইফ, যে খুব একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার সেটা কিন্তু নয়, সেটা অনেকটা হচ্ছে আম আদমির মতো ক্যারেক্টার, ঠিক আছে। এছাড়া তিনি যে এই সত্যজিৎ রায় বা শ্যাম বেনাগাল এদের সঙ্গে যে কাজ করেছেন, এইগুলো তার কী বলে আপনার মানে ক্রিটিক্যালি তার ফিল্ম কেরিয়ারকে খুবই উচ্চতায় পৌঁছেছে, কিন্তু কমার্শিয়ালি কিন্তু তার কেরিয়ারকে খুব একটা উচ্চতায় পৌঁছাতে পারেনি। ফলে বাংলার যে আম অডিয়েন্স আছে বা ইন্ডিয়ার যে আম অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু তিনি খুব একটা জনপ্রিয়তা পেতে পারেননি।
এবং অবশ্যই কম সিনেমা করা। তিনি মাঝে মাঝে আপনি দেখবেন যে 1985-এ তিনি প্রতিজ্ঞা করছেন, তারপর আবার মাঝখানে 1 বছরের গ্যাপ, তারপরে 1987-এ গিয়ে প্রতিকার বা একান্তপন করছেন, তারপর আবার 1989-এ গিয়ে আক্রোশে ও দেবতার মতো সিনেমা করছেন। তো বাংলা সিনেমায় তিনি সর্বদাই অনিয়মিত ছিলেন এবং তিনি প্যান ওয়ার্ল্ড লেভেলের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সিনেমা করতেন, ফলে বাংলা সিনেমায় তিনি অনিয়মিত থাকাটা কিন্তু দর্শকের কাছাকাছি তাকে খুব একটা পৌঁছে দিতে পারেনি। প্লাস হচ্ছে যে ক্রেডিট অন্যকে দিয়ে দেওয়া, যেমন আপনাকে একটা খুব এটা রিসেন্ট একটা উদাহরণ দিই। তার একটা সিনেমা, লাস্ট যে সিনেমাটা বেরিয়েছিল রক্তবীজ, 2023 সালে রক্তবীজ রিলিজ করেছিল। এখানে রক্তবীজে কিন্তু ভিক্টর ব্যানার্জি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছিল, ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছিল, মুখ্য চরিত্র বলতে পারেন, ঠিক আছে। তাকে ঘিরেই কিন্তু পুরো স্টোরিটা আপনার ঘুরছে, ঠিক আছে, রিভলভ করছে। কিন্তু যখন সিনেমাটা এত বড় ব্লকবাস্টার হয়ে গেল 2023 সালে, তখন কিন্তু খুবই চালাকির সাথে পুরো ক্রেডিটটা দিয়ে দেওয়া হলো আবির এবং মিমিকে, ঠিক আছে। এটা আবিরের সিনেমা হিসেবে চালিয়ে দেওয়া হলো, এটা কিন্তু ভিক্টর ব্যানার্জি কোনোরকম কোনো ক্রেডিট দেওয়া হলো না। ইভেন যারা রক্তবীজ দেখেনি তারা হয়তো অনেকে জানেও না যে ভিক্টর ব্যানার্জি এই সিনেমাতে আছে। সেরকমই আপনি যদি একটু পাঁচটার দিকে চলে যান, আক্রোশ বা আপনার ওই দেওয়ার মতো সিনেমাগুলোতে বা দাদা ঠাকুরের মতো সিনেমাগুলোতে তিনি কাজ করেছেন, যেগুলো সেই সময় মানে তার কাজ হচ্ছে জবরদস্ত ছিল, কিন্তু ক্রেডিট হয়তো দিয়ে দেওয়া হচ্ছে কখনো প্রসেন চট্টোপাধ্যায়কে, কখনো ফিরদৌসকে, কখনো রঞ্জিত মল্লিককে, এই ধরনের ক্যারেক্টার, বা কখনো ডিরেক্টরদের ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছে, ফলে তিনি প্রপার ক্রেডিট কিন্তু তিনি কখনো পান, ঠিক আছে। এইগুলো বিভিন্ন কারণ, যে এত একজন হিউজ পরিমাণ ট্যালেন্টেড অ্যাক্টর, এত মানে রিচ অ্যাক্টিং স্কিল থাকা সত্ত্বেও কিন্তু তিনি বাংলায় যতটা তার জনপ্রিয়তা পাওয়ার কথা ছিল ততটা কিন্তু তিনি পাননি। এছাড়া আর একটা বড় কারণ হচ্ছে তার পলিটিক্যাল পয়েন্টস অফ ভিউ। তিনি প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন, এবং যদি আপনি বাংলার পলিটিক্যাল কেরিয়ার দেখেন বাংলায়, তাহলে একটা সময় বাংলায় সিপিআইএম ছিল, তারপরে টিএমসি এসে গেছে, ফলে আপনি এখনও দেখছেন যেটা মিঠুনদার সাথে হচ্ছে বর্তমানে, যে পলিটিক্যাল পার্টি রয়েছে তার অপোজিশনের যে পলিটিক্যাল পার্টিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে কোনোভাবেই কোনো ক্রেডিট দেওয়া হয় না। এবং স্বভাবতই সেই জিনিসটা ভিক্টর ব্যানার্জির সাথে বরাবর হয়ে এসছে। বাংলা থেকে তিনি কখনোই দেখবেন না কোনো রকম কোনো বড় অ্যাওয়ার্ড বাংলা থেকে তিনি পেয়েছেন বলে মনে হয় না, কারণ স্বভাবতই যখন তিনি প্রথম থেকে 1991-এ তিনি বিজেপির হয়ে মানে নির্বাচন লড়াইও করেছিলেন, কিন্তু আনসাকসেসফুল ছিল সেটা। তো স্বভাবতই তিনি কখনোই সেই ক্রেডিটটা কিন্তু পাননি, কোনো পার্টি তাকে বাংলা থেকে কোনো পার্টি তাকে সেই জায়গাটা করে দেয়নি, ঠিক আছে। যদি 2022 সালে গিয়ে তাকে পদ্মভূষণ সম্মানিত করা হয়েছে, যেটা সত্যি অনেক ডিজার্ভিং ছিলেন তিনি বাংলা থেকে, আরও আগে তার এটা পাওয়া উচিত ছিল। তো এটাই ছিল ভিক্টর ব্যানার্জির কেরিয়ার অ্যানালাইসিস। এবং আপনি বাংলা থেকে এমন কোনো অ্যাক্টরকে দেখাতে পারবেন না যিনি এতটা রিচ অ্যাক্টিং স্কিলে, মানে অ্যাক্টিং স্কিল নয় শুধু, মানে এই যে প্যান ইন্ডিয়া প্যান ওয়ার্ল্ড লেভেলে এত বড় বড় ডিরেক্টরদের সাথে কাজ করেছেন, এত বড় বড় অ্যাওয়ার্ডের নমিনেশন পেয়েছেন, এরকম কিরদার কিন্তু আপনি আর বাংলা ইন্ডাস্ট্রি দেখেন না, ইন্ডিয়াতেও দেখাতে পারবেন না, ঠিক আছে, ইন্ডিয়ান লেভেলেও কিন্তু আপনি দেখাতে পারবেন না। এবং ফার্স্ট ইন্ডিয়ান স্টার, যাকে আমেরিকা থেকে নিউ ইন্টারন্যাশনাল স্টার হিসেবে তকমা দেওয়া হয়েছিল ভিক্টর ব্যানার্জিকে। ইয়েস, তো এটাই ছিল ভিক্টর ব্যানার্জির প্রতি আজকে আমার একটা বিশেষ প্রতিবেদন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।